আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নতুন কি আপডেট দেওয়া যায়, আপনাদের কি উপকারে আমি আসি। আমি আপনাদের সাথে ইন্দোনেশিয়ার বিজনেস ভিসা নিয়ে কথা বলবো, ইন্দোনেশিয়ার বিজনেস সিস্টেম নিয়ে কথা বলবো এবং ইন্দোনেশিয়াতে বিজনেস অপরচুনিটি নিয়ে কথা বলবো। তিনটা বিষয় আমার খুবই পার্ট টু পার্ট, 3 পার্টে আমি কথা বলবো, অলমোস্ট 10 মিনিটের ভিতরে কমপ্লিট। তো চলুন শুরু করা যাক। She was just a girl. We're like diamonds in the sky. Yeah, yeah, except for me. Cause it's always a good time. ইন্দোনেশিয়া ভিসা এবং বিজনেস পলিসি এবং বিজনেসের সুবিধা। ইন্দোনেশিয়াতে আপনাদের বিজনেসের অনেক বড় অপরচুনিটি আছে, সেজন্য ইন্দোনেশিয়ার আগে মার্কেট বুঝতে হবে, আপনার কাজের ধরন বুঝতে হবে, আপনার এক্সপিরিয়েন্স এর উপরে আছে সেটা আপনার বুঝতে হবে। এর মানে এটা না যে ইন্দোনেশিয়া কোন বিজনেসটা খুব পপুলার, এই কোশ্চেনটা কিন্তু একটা জ্ঞাতব্য মানুষের জন্য না। এই কোশ্চেনটা হলো একটা আপনার টাকা আছে, আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন কিন্তু আপনি সেই জন্য জিজ্ঞাসা করছেন। মূলত এইভাবে বলে বিজনেস হবে না। আপনার কোন বিষয়ে জ্ঞান আছে সেই উপরেই হবে। তারপর আমি কিছু আইডিয়া দিব কীভাবে সেখানে বেশ কিছু হাই র্যাঙ্কিংয়ে আছে সেগুলো আমি বলবো। তো সর্বপ্রথম বলি ইন্দোনেশিয়াতে বিজনেস অপরচুনিটি। ইন্দোনেশিয়ার রেস্টুরেন্ট বিজনেস অপরচুনিটি সবচেয়ে বেশি এবং এই রেস্টুরেন্ট বিজনেসে আমাদের বাংলাদেশিদের অভিজ্ঞতাও অনেক কম না, খুব ভালো অভিজ্ঞতা আছে। সো ইন্দোনেশিয়ার মানুষগুলো তারা বাইরে খাইতে পছন্দ করে, তারা ঘরে রান্না করে দিনে একবেলা খাওয়ার জন্য। এটা সপ্তাহে 2 দিনও হইতে পারে, 3 দিনও হইতে পারে। তার মানে বাকি সময়টা তারা বাহিরেই খায়। এবং এদের ভিতরে আর একটা গুণ আছে, সেই গুণটা হলো এরা নর্মালি যে খাবারটা এক জায়গায় একবার এক রেস্টুরেন্টে খায়, তারা আর একটা রেস্টুরেন্টে যায়, সেই রেস্টুরেন্টটা কী রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে কী কী খাবার আছে এটা চেক দেওয়ার জন্য। এই ইন্দোনেশিয়ার এই গুণটার কারণে আপনারা দেখতে পারবেন যে এখানে নতুন একটা রেস্টুরেন্ট দিলে সেই রেস্টুরেন্টে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। তারা চেক করবে সেই রেস্টুরেন্টে খাবার ভালো কিনা বা খারাপ কিনা। তো এগুলো চেক করার কারণে ফলে দেখা গেছে যে আপনার বড় একটা মার্কেটিংয়ে লাগতেছে না। এবং আমাদের একটা সাধারণ অভ্যাস আছে, যে অভ্যাসটা আমরা এক জায়গায় খাইলে ভালো লাগলে সেই জায়গায় যায়, আরেক জায়গায় যায় না। কিন্তু ওরা সেই জায়গাটা ডিফারেন্ট, যার কারণে আপনার খুব দ্রুতই এই রেস্টুরেন্টের জায়গাটা আপনার যদি স্বাদ ভালো হয়, আপনার যদি সার্ভিস ভালো হয়, তাহলে সেই জায়গাটা দখল করতে পারবেন। তো এগুলো হলো ইম্পোর্ট। এরপরে আছে ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইন্দোনেশিয়া হলো আসিয়ান কান্ট্রির একটা সদস্য এবং এর পাশে থাইল্যান্ড, তারপর হলো কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইগুলো হলো একেবারে পাশাপাশি দেশগুলো। তো এখান থেকে আপনার যে কোনো জিনিসে ইম্পোর্ট বলেন এক্সপোর্ট বলেন উভয়ের সুযোগ আছে। তবে ইম্পোর্টের ক্ষেত্রে বেশি জ্ঞান রাখতে হয়, এক্সপোর্টের ক্ষেত্রে দেখা গেছে সেটা একটা ক্যাপাসিটির ভিতরে থাকলেই হয়। যেরকম আপনার এখানে বলতে পারেন মাছ মাংস মাছের কথাটাই বলি, এখানে কিন্তু মাছের অনেক বড় একটা এক্সপোর্ট হয় ইন্দোনেশিয়া থেকে। তো মাছটা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, যেরকম সৌদি আরব, দুবাই, তারপরে সিঙ্গাপুর, এরকম যে দেশগুলো আছে এগুলোতে খুব দ্রুতই আপনার এক্সপোর্ট করা যায়। এরপরে আছে এখান থেকে অনেক কিছু সস্তায় পাওয়া যায়, সেগুলো এক্সপোর্ট করা যায়। এখন কথা হলো এখানে ইম্পোর্ট করার মতন কি আছে। এখানে গরুর গোস্ত যেটা, এটা কিন্তু খুবই একটু ব্যয়বহুল। ইন্দোনেশিয়ায় গরুর গোস্ত অনেক হাই, প্রতি বছরে এরকম লেভেল চার্টটা দেখেন আপনারা সার্চিং, এরকম করে বাড়তেছে। তো সেক্ষেত্রে ইন্দোনেশিয়াতে গরুর গোস্ত যা বিফ নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আছে। অথবা চাইলে এই ফার্ম করতে পারেন। ইন্দোনেশিয়া বহু জায়গা খালি পড়ে আছে, মানুষ ব্যবহার করতেছে না বা করতে পারতেছে না, এবং এখানে কর্মীর মূল্য কম। সুতরাং আপনি চাইলে একটা ফার্ম দিয়ে, সেই ফার্মটা দিয়ে আপনি কিন্তু ভালো একটা প্রফিট আপনি করতে পারতেছেন। এবং ফার্মিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্টও অনেক সুবিধা দিয়ে থাকে। এরপরে আছে হলো আপনার আর কি থাকতে পারে। এখানে ছোট ছোট দোকান দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু সেটা হলো সবার জন্য মুক্ত না। এখানে কিন্তু কাজের কোনো সুযোগ না যে এখানে এসে কাজ করবে এবং সে ওয়ার্ক পারমিটই হবে। এখানে ওয়ার্ক পারমিট ইস্যু হয় আপনার নর্মাল যে ইনভেস্টরের চেয়েও বেশি খরচে। তো এখন এই পার্ট 2-তে যাই, আমার সেকেন্ড পয়েন্ট। এখানে বিজনেস পলিসিগুলো, এখানে ফরেনারদের জন্য 100% বিজনেস করার সুযোগ দেওয়া আছে। সেটা দেখা গেছে যে বাংলাদেশি হোক বা আলাদা কান্ট্রির হোক, তাদেরকে সেক্ষেত্রে তাদেরকে ইনভেস্ট করতে হয়, পয়সা
$65,000, মানে এখানে মানে ডলার কনভার্ট করলে $65,000 বা আমাদের বাংলাদেশে 70-72 লাখ টাকা ইনভেস্ট করলে সরাসরি এখানের মানে কি বলে ফুললি ইনভেস্টর হিসাবে সে নিজেকে আত্মপ্রকাশ করতে পারে কোম্পানি। এটা যে তাকে যে একসাথে জমা দিতে হবে তা না, জাস্ট এটা অডিটের মাধ্যমে এটা প্রুফ হবে। এটা মানে ধীরে ধীরে এই নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কমপ্লিট করতে হবে। তো যদি চায় যে কেউ পার্টনারশিপে হয় তাহলেও এই পরিমাণ একটা দিতে হয়, কিন্তু এখানে কিছু কাবজাব আছে যেগুলো এজেন্সি করে অল্প কিছু টাকার ভিতরে মানে বিজনেস লাইসেন্স অথবা যে ইনভেস্টরগুলো করে দেয়। এখন এখানে আরও কিছু বিষয় আছে। এখানে দেখা গেছে যে ব্যবসায়িক যে সুন্দর সিস্টেমগুলো হলো, বাইরে আপনার মানে অ্যাডভার্টাইজিংয়ের জন্য অনেক সুবিধা আছে। আমরা মালয়েশিয়াতে যারা দেখছি ব্যবসার ক্ষেত্রে, তো আমাদের দোকানে দেখা গেছে যে বাইরে একটা এক্সট্রা মানে একটা ব্যানার আছে, আর একটা ব্যানার দিতে গেলে সেই ব্যানারের জন্য প্রতি মাসে বাংলাদেশের টাকা 3,000 টাকা দিতে হয়, মানে 100 রিঙ্গিতের মতন দিতে হয়। তো এটা কিন্তু মানে প্রত্যেকটা মানে মাসই দিয়ে যেতে হয়। এরপরে দেখা গেছে যে মানে বাইরে আপনি অ্যাডভার্টাইজিং করা যায় না, বহুত রেস্ট্রিকশন আছে, কিন্তু এইখানে সেই ঝামেলাটা নাই। এখানে বিজনেস লাইসেন্সের খরচটাও একটু কম, ট্যাক্সের বিষয়টাও একটু কম মানে আদার কান্ট্রি থেকে। তো এখন আসি এখানে বিজনেস ভিসা কীভাবে করবেন এবং সেই বিজনেস ভিসায় আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন। এখানে বিজনেস ভিসা বলতে যেটা বলা হয় ইনভেস্টর ভিসা। ইনভেস্টর ভিসার জন্য আপনাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আপনি কি কোনো ইন্দোনেশিয়ান লোকালের সাথে বিজনেস করতেছেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স কম আসবে। লোকাল যে ইন্টারন্যাশনাল কোম্পানি পিটি আছে, লোকাল পিটি, সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু কমে আসবে। আর আপনি যদি সরাসরি লোকালদেরকে ইউজ করে আপনি পুরো কোম্পানি মানে খুলেন, তাহলে দেখা গেছে আপনার খরচ একেবারেই কম, ট্যাক্স একেবারেই কম। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে ঝামেলা আছে। আর দ্বিতীয় কথা হলো এখানে একটা নিরাপত্তা ইস্যু থাকে। আর একটা হলো কি আপনি 100% নিজের নামে করা, সেই ক্ষেত্রে অনেক বড় ট্যাক্স আসে, সেগুলো প্রতি মানে 3 মাস অন্তর পে করতে হয়, বা মাসে মাসে মানে 3 মাস পর অডিট হয় এবং মাসে মাসে পে করতে হয়। তো এটা মানে অনেক বড় মানে বড় যদি ইম্পোর্ট এক্সপোর্ট হয় বা বড় ধরনের বিজনেস হয় তাহলে এটা সম্ভব হয়, কিন্তু আসারা নিজের নামে কোম্পানি খোলা মানে এগুলো নিজের নামে বিপদ আনে। আর সেক্ষেত্রে দেখা গেছে যে আবার সম্পূর্ণ থাকে, ট্রাস্ট থাকে। আর যদি উইথ পার্টনার দিয়ে করা হয় ইন্দোনেশিয়াতে, সেক্ষেত্রেও দেখা গেছে যে লয়ার দিয়ে খুব ভালোভাবে যদি মজবুত লয়ার দিয়ে যদি এগ্রিমেন্ট করে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো ইনভেস্টর ভিসা নর্মালি 2 বছর বা 1 বছরের হয়, 1 বছর থেকে 2 বছর। তো এই সময় একটা ইন্দোনেশিয়ার একটা আগে দিত ইটাস, বর্তমানে ইটাস, যে ইটাসটা হলো এখানে রেসিডেন্সি ফর শর্ট টাইম রেসিডেন্সি। তো এই ইটাসটা নিয়ে যদি আপনি 2 বছর থাকার পরে কন্টিনিউয়াসলি আপনার সব কিছু ঠিকঠাক থাকে এবং আপনি যদি আবার 2 বছর নেন, মোটমাট যদি 5 বছর আপনি কমপ্লিট করতে পারেন, মানে 2 বছর পরে এবার 5 বছর কমপ্লিট করলে এখানে কিন্তু আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, যেটা হলো কিটা হোল্ডার। তো কিটা হোল্ডারের মাধ্যমে আপনি এখানে পার্মানেন্ট রেসিডেন্সি হবে এবং এখানে যদি আপনি 10 বছর স্টে করেন এখানে সিটিজেনশিপ চাইলে নিতে পারবেন অথবা 5 বছর পরেও নিতে পারবেন। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে ইন্দোনেশিয়ার ডুয়াল সিটিজেনশিপ হয় না। তো আপনারা যদি এখানে সিটিজেনশিপ নেন তাহলে আপনি পাসপোর্টে পাবেন, তবে এখানে আপনার বাংলাদেশের সিটিজেনশিপ ত্যাগ করতে হবে বা আদার কান্ট্রির সিটিজেনশিপ ত্যাগ করতে হবে। তো এখানে সিটিজেনশিপের জন্য না, মূলত হলো আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ যদি যারা জানেন, যারা বিজনেস করেন তারা খুব ভালো করে জানেন বিজনেসের জন্য বেস্ট কান্ট্রি হলো যেগুলো হলো একটু আন্ডার ডাউন মানে কান্ট্রি যেগুলো আছে, যেগুলো অলরেডি সিঙ্গাপুরে কিন্তু এখন আর বিজনেসের তেমন সুবিধা নাই। যারা আমাদের মিড লেভেলের যারা আছি বা ডাউন লেভেলের যারা আছি, মালয়েশিয়া আমাদের জন্য অলরেডি সুবিধা বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডে এখনো মানে 2টা সমস্যা, একটা হলো মুসলিম কমিউনিটি না থাকা, দ্বিতীয় কথা হলো সেখানে অনেক বড় ট্যাক্স মানে ধার্য করা, এই জন্য হলো থাইল্যান্ডের সুবিধা কম। তো এখন বর্তমানে দেখা গেছে ইন্দোনেশিয়া বর্তমানে একটা মানে মূল ফোকাসে আছে, যেখানে চাইনিজ, জাপানিজ এবং কোরিয়া আলাদা পিপলগুলো এখানে এসে ইনভেস্ট করে। তো এর কারণ হলো তারা জানে এখানে সম্ভাবনাময়। তো আপনার সম্ভাবনাময়, আপনি এখানে সেটেল হওয়ার জন্য, আপনি এখান থেকে বিজনেস করার জন্য, আপনার মতন পজিশন নেওয়ার জন্য আপনি এখন নিতে পারবেন এবং এই বিজনেস ভিসা দিয়ে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রিতে খুব সহজেই ইন্দোনেশিয়া থেকে দাঁড়াইতে পারবেন। আশা করা যায় আপনি সাকসেস হবে।